আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন তরোয়াল বা বন্দুকের থেকেও বেশি শক্তিশালী ছিল একটা পত্রিকার পাতা বা মঞ্চে বলা একটা সংলাপ। হ্যাঁ, ১৯ শতকের বাংলা ঠিক এমনই একটা জায়গা ছিল। একটা সময় যখন শব্দ আর অভিনয় হয়ে উঠেছিল বিপ্লবের সবচেয়ে বড় অস্ত্র। চলুন আজ এই অসাধারণ ইতিহাসের গভীরে যাওয়া যাক। কিন্তু প্রশ্নটা হলো, সামান্য কয়েকটা ছাপা অক্ষর বা একটা নাটকের দৃশ্য কিভাবে একটা গোটা সমাজের চিন্তাভাবনাকে একদম নাড়িয়ে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব, আর তাও ১৯ শতকের বাংলার প্রেক্ষাপটে। চলুন আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব সেই সময়ের উত্তাল সামাজিক পরিস্থিতি দিয়ে। তারপর দেখব কিভাবে ছাপাখানা একটা অস্ত্র হয়ে উঠল, নারীদের জন্য একটা পত্রিকা কিভাবে তাদের কণ্ঠস্বর হলো, আর গ্রামের মানুষের কথা তুলে ধরল আরেকটা পত্রিকা। আর সবশেষে দেখব কিভাবে একটা নাটক গোটা ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিল। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, এক জাগরণের শতক। ১৯ শতকের বাংলা মানে এক বিশাল সামাজিক আর বুদ্ধিবৃত্তিক আলোড়নের কেন্দ্রবিন্দু। সমাজটা তখন যেন একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। দেখুন, এই স্লাইডটা কিন্তু সেই সময়ের মূল দ্বন্দ্বটা খুব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে পাশ্চাত্য শিক্ষা নিয়ে আসছে যুক্তিবাদ, মানবতাবাদ, নতুন নতুন সব বৈজ্ঞানিক চিন্তা, আর অন্যদিকে সমাজের গভীরে গেড়ে বসে আছে বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, সতীদাহের মতো ভয়ঙ্কর সব ব্যাধি, আর নারী শিক্ষার তো কোনো সুযোগই নেই। এই দুই চিন্তার সংঘর্ষেই কিন্তু জন্ম নিচ্ছিল এক নতুন বাংলা। আর এই যে আসৈক লড়াই, এর প্রধান ময়দান হয়ে উঠল ছাপাখানা, মানে কলম আর কাগজই হয়ে উঠল পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। চলুন দেখি কিভাবে সংবাদপত্রের জন্ম হলো, আর তা কিভাবে শুধুমাত্র খবর ছাপানো থেকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হলো। আর সবকিছু ঘটছিল খুব দ্রুত। দেখুন, ১৮১৮ সালে প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন বেরোল। তার মাত্র ৩ বছরের মাথায় ১৮২১-এ রামমোহন রায় আনলেন ব্রাহ্মণ সেবধি। আর ১৮৩১ সাল আসতে না আসতেই সংবাদ প্রভাকরের মতো পত্রিকা ইংরেজ শাসনের বিরুদ্ধে সরাসরি কলম ধরতে শুরু করল। মানে সংবাদপত্রের শক্তিটা ক্রমশ বেড়েই চলেছিল। এত সব পত্রিকার ভিড়ে একটা পত্রিকা কিন্তু ছিল একেবারে অন্যরকম। একটা পত্রিকা যা সেই সময়ের সমাজের অর্ধেক অংশ, মানে নারীদের জন্য আওয়াজ তুলেছিল। সেই পত্রিকাটির নাম ছিল বামাবোধিনী। হ্যাঁ, পত্রিকাটির নাম বামাবোধিনী। ১৮৬৩ সালে উমেশচন্দ্র দত্তের হাত ধরে এর যাত্রা শুরু হয়। এর প্রধান উদ্দেশ্যই ছিল কুসংস্কারের জালে আটকে থাকা বামা, অর্থাৎ নারীদের শিক্ষিত করা, তাদের মুক্ত করা। যদিও এর পাঠক ছিল মূলত উচ্চ বর্ণের হিন্দু নারীরা, কিন্তু শুরুটা তো হল। কিন্তু কি লেখা হতো এই পত্রিকায়? আসলে এটা ছিল ঘরের ভেতরে থাকা নারীদের জন্য একটা আস্ত স্কুলের মতো। একদিকে যেমন বাল্যবিবাহ বা পর্দা প্রথার বিরুদ্ধে জোরদার সওয়াল করত, তেমনি আবার বিজ্ঞান, ভূগোল, নীতিশিক্ষার মতো বিষয়ও শেখাত। গার্গী বা মৈত্রেয়ের মতো প্রাচীন ভারতের বিদুষী নারীদের জীবন কাহিনী ছেপে নারীদের আত্মবিশ্বাসী করে তুলত। পত্রিকাটির প্রথম পাতাতেই এই শক্তিশালী নীতিবাক্যটি লেখা থাকত, কন্যা পেবাং পালনিয়া। এর মানে হল কন্যাকেও ছেলের মতোই পালন করতে হবে এবং শিক্ষিত করতে হবে। ভাবুন তো, সেই সময়ে দাঁড়িয়ে এটা কত বড় একটা বৈপ্লবিক ঘোষণা। শহরের শিক্ষিত সমাজ যখন বদলাচ্ছিল, নারী শিক্ষার কথা হচ্ছিল, তখন গ্রামের সাধারণ মানুষের খবর কে রাখছিল? এবার আমরা এমন একটা পত্রিকার কথা বলবো যা হয়ে উঠেছিল গ্রামের সেসব নিপীড়িত, অসহায় মানুষের কণ্ঠস্বর। পত্রিকাটির নাম গ্রাম বার্তা প্রকাশিকা, আর এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামেই বেশি পরিচিত। আচ্ছা, ওকে গ্রামীণ সাংবাদিকতার জনক বলা হয় কেন জানেন? কারণ তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সাথে কথা বলে খবর সংগ্রহ করতেন। তার একটাই উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে তা সবার সামনে তুলে ধরা। আর কাদের বিরুদ্ধে লিখতেন তিনি? জমিদারদের অন্যায্য কর আদায়, মহাজনদের ভয়ঙ্কর ঋণের ফাঁদ, নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার, আর
তাদের মদত দেওয়া দুর্নীতিগ্রস্ত পুলিশ সবার মুখোশ একটানে খুলে দিত এই নির্ভীক পত্রিকা। এর সাহসের একটা ছোট্ট উদাহরণ দিই। একবার হামফ্রি নামে এক জেলাশাসক এক বিধবার গরু চুরি করেন, আর গ্রামবার্তা প্রকাশিকা নির্ভয়ে তাদের পত্রিকার শিরোনাম করল গরু চোর ম্যাজিস্ট্রেট। একবার ভাবুন তো, সেই সময়ে একজন ক্ষমতাশালী ইংরেজ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এমন কথা লেখার জন্য কী পরিমাণ সাহসের দরকার ছিল। আচ্ছা, পত্রিকার কথা তো হলো, কিন্তু প্রতিবাদের আর একটা শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল মঞ্চ। কারণ লেখা যেখানে পাঠকের মস্তিষ্কে পৌঁছায়, অভিনয় সেখানে সরাসরি দর্শকের হৃদয়ে গিয়ে আঘাত করে। আর সেই সময় বাংলার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল একটাই নাটক। নাটকটির নাম নীল দর্পণ, মানে নীলের আয়না। দীনবন্ধু মিত্রের লেখা এই নাটকে ব্রিটিশ নীলকর সাহেবদের দ্বারা বাংলার চাষিদের ওপর শোষণের ছবিটা এত জীবন্ত, এত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল যে এটি খুব তাড়াতাড়ি জনসাধারণের নাটক হয়ে ওঠে। নীলকরদের অত্যাচারের চক্রটা ছিল ভয়ঙ্কর। প্রথমে চাষিদের সামান্য কিছু টাকা দাদন বা অগ্রিম হিসেবে নিতে বাধ্য করা হতো। তারপর সেই টাকার বিনিময়ে তাদের লাভজনক ধান বা পাটের বদলে অলাভজনক নীল চাষ করতে বাধ্য করা হতো। আর কেউ যদি রাজি না হতো, তাহলে তার ওপর নেমে আসত অকথ্য নির্যাতন, মারধর, ঘর জ্বালিয়ে দেওয়া, এমনকি ফসল পর্যন্ত নষ্ট করে দেওয়া হতো। কিন্তু নাটকটা শুধু অত্যাচারের গল্প বলেই থেমে থাকেনি। এটা আরও দেখিয়েছিল যে কিভাবে শিক্ষিত যুবক আর কৃষকরা একসাথে মিলে প্রতিরোধ গড়ে তুলছে। দেখিয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে চাষিরা কাঁধে কাঁধ মিলিয়ে নীলকরদের বিরুদ্ধে লড়ছে। শিল্প যে কিভাবে একটা বাস্তব বিদ্রোহে আগুন জ্বালাতে পারে, নীল দর্পণ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। তো এই সব লেখালেখি, এই নাটক, এর আসল প্রভাবটা কি ছিল? শব্দ কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পেরেছিল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়ার মধ্যে। 1876 এই সালটা মনে রাখুন, কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই সালেই ব্রিটিশ সরকার নাট্যাভিনয়ের নিয়ন্ত্রণ আইন বা ড্রামাটিক পারফরম্যান্সেস কন্ট্রোল অ্যাক্ট পাশ করে। এর সোজা মানে হল, সরকার যখনই কোনো নাটককে রাষ্ট্রদ্রোহী বলে মনে করবে, তখনই সেটাকে নিষিদ্ধ করে দিতে পারবে। আসলে এটা ছিল নীল দর্পণের অসম্ভব জনপ্রিয়তা আর প্রভাবের সরাসরি প্রতিক্রিয়া। সরকার ভয়ে পেয়ে গিয়েছিল, শব্দের শক্তিকে, অভিনয়ের শক্তিকে ভয়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, 19 শতকের গণমাধ্যম শুধু খবর দিত না, বরং সমাজ সংস্কারের এক সক্রিয় কারিগর ছিল। দ্বিতীয়ত, বামাবোধিনী বা গ্রামবার্তার মতো পত্রিকা সেই সব মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল যাদের কথা কেউ শুনত না। তৃতীয়ত, নীল দর্পণের মতো শিল্পকর্ম মানুষের ভেতরের ক্ষোভকে একটা গণ আন্দোলনে বদলে দিয়েছিল। আর সবশেষে ব্রিটিশ সরকারের সেন্সরশিপ, তাদের ভয়টাই ছিল এই নতুন গণমাধ্যমের শক্তির সবচেয়ে বড় প্রমাণ। সেই যুগে যদি পরিবর্তনের হাতিয়ার হয়ে থাকে সংবাদপত্র আর নাটক, তাহলে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আজকের দিনে সামাজিক ন্যায়বিচার বা সোশ্যাল জাস্টিসের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কোনটি? এই প্রশ্নটি রইল ভাবার জন্য।